তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন অথবা ইন্টারফারেন্স, বাংলায় যেটাকে বলা হয় তরঙ্গের উপরিপাতন, আর ইন্টারফারেন্সের বাংলা হচ্ছে আলোর ব্যতিচার। তো এই চ্যাপ্টারে আমরা মেনলি জানবো যে যদি মানে অ্যাকচুয়ালি সুপারপজিশন প্রিন্সিপালটা কী বলছে বা তরঙ্গের উপরিপাতন কী বলছে, যে সাপোজ ইফ y1 y2 y3 yn are the displacement due to single waves, then the resultant displacement after superposition or উপরিপাতন y equal to just vector sum of all displacement. এইটা হচ্ছে আমার তরঙ্গের উপরিপাতন নীতি। অর্থাৎ আমার যদি ইন্ডিভিজুয়াল এক একটা ওয়েভ সুপার ইম্পোজ করে বা উপরিপাত হয়, তখন রেজাল্টেন্ট যে ডিসপ্লেসমেন্টটা পাবো, সেই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা হবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডিসপ্লেসমেন্টের ভেক্টর সাম। সেটাকেই বলা হয় দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন অর ইন্টারফারেন্স। ঠিক আছে, ওকে। এর মেন অ্যাপ্লিকেশান যেটা সেটা হচ্ছে ইন্টারফারেন্স বা ব্যতিচার। ইন্টারফারেন্স জিনিসটা কি? ইন্টারফারেন্স জিনিসটা হচ্ছে ইফ টু ওয়েভস, আমি ধরে নিচ্ছি আর কোনো ওয়েভস নেই, তো ইন দ্যাট মিডিয়াম, যে মিডিয়ামে কাজ করছে সেই মিডিয়ামে দুটো ওয়েভসের আর কোনো ওয়েভস নেই। তো ইফ টু ওয়েভস অর when two light waves are superimposed to each other with same frequency and same amplitude, then after superimposition or after superposition the intensity of the light will be redistributed. Some point it will be maximum and another point it shall be minimum. অর্থাৎ যখন দুটো লাইট ওয়েভস একই ফ্রিকোয়েন্সি এবং একই অ্যাম্প্লিটিউডে মানে উপরিপাত হওয়ার পর সেই লাইটের ইন্টেন্সিটিটা রিডিস্ট্রিবিউশন হয়, নতুন করে সুসজ্জিত হয়। তার জন্য কি হয়, কোনো পয়েন্টে লাইটের ইন্টেন্সিটি বেড়ে যায় এবং কোনো পয়েন্টে লাইটের ইন্টেন্সিটি কমে যায়। এই ফেনোমেনা বা এই ঘটনাটাকে বলা হয় আলোর ব্যতিচার অথবা ইন্টারফারেন্স অফ লাইট। তো অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে, আমি এবার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করছি। তাহলে জিনিসটা কি হলো, ইন্টারফারেন্স কি, যে when two light waves of same frequency and amplitude are superimposed to each other, then their intensity redistributed. As a result, the amplitude is maximum while in other point the amplitude is minimum. Such phenomena are known as interference or ব্যতিচার, আলোর ব্যতিচার। ঠিক আছে, বাংলা ডেফিনেশনটা ছায়াপ্রকাশনী বই থেকে পেয়ে যাবি, না পেলে বলবি, বলে দেবো। তো আমি এখানে ধরছি লেট y1 equal to a sin omega t and y2 equal to a sin omega t plus phi, যেখানে ফাইটা হচ্ছে একটা ফেজ ডিফারেন্স, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, যেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ করবে না। where phi is the
constant phase difference and it does not change with time. ঠিক আছে, তাহলে from using superposition by using প্রিন্সিপাল অফ সুপারপজিশন অর্থাৎ তরঙ্গের উপরিপাতের নীতি প্রয়োগ করে পাই y ইকুয়াল টু y1 প্লাস y2, সো y ইকুয়াল টু a sin omega t প্লাস a sin omega t প্লাস phi। এবার কী করব, সরি এটাকে একটা কাজ কর, এটাকে a1 করে দিই, এটাকে a2 করে দিই। এটাকে সাইন a প্লাস বি ফর্মুলা ভেঙে দিচ্ছি, তাহলে সাইন ওমেগা টি কস ফাই প্লাস কস ওমেগা টি সাইন ফাই। ঠিক আছে, এবার কী করবেন, ব্র্যাকেটটাকে উইথড্র করে নিচ্ছি, তাহলে হবে a1 সাইন ওমেগা টি প্লাস a2 সাইন ওমেগা টি কস ফাই প্লাস a2 কস ওমেগা টি সাইন ফাই। এবার দেখ আমি এখান থেকে সাইন ওমেগা টি কমন নিচ্ছি, তাহলে কী পাবো, a1 প্লাস a2 কস ফাই ইন্টু সাইন ওমেগা টি, আর এখানে পাচ্ছি a2 সাইন ফাই cos omega t. Now put a1 plus a2 cos phi equal to a cos theta and a2 sin phi equal to a sin theta। তাহলে কি পাচ্ছি, y equal to আমি a cos theta sin omega t প্লাস a sin theta cos omega t। তো আমি এখান থেকে যদি এটা কমন নিই, তাহলে আবার সাইন a প্লাস বি ফর্মুলা পেয়ে যাচ্ছি, সাইন ওমেগা টি প্লাস থিটা। তো আমরা কি দেখতে পাচ্ছি যে রেজাল্টেন্ট ওয়েভটা একটা হারমোনিক নেচার শো করছে। দ্যাট মিন্স the resultant wave also possesses a harmonic nature। ঠিক আছে, তাহলে এই যে রেজাল্টেন্ট ওয়েভটা পেলাম, এই রেজাল্টেন্ট ওয়েভটার রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা লাগবে, তাহলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা কী হবে, এ হচ্ছে আমার রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড। সো আমি এ ইকুয়াল টু কী লিখবো, এ ইকুয়াল টু লিখবো আমি এ ইকুয়াল টু লিখবো না, আমি এই দুটো ইকুয়েশনকে স্কোয়ার করে সাম করে দিচ্ছি, মানে হচ্ছে এ কস থিটার হোল স্কোয়ার প্লাস এ সাইন থিটার হোল স্কোয়ার। তার মানে এখানে পাবো আমি a1 প্লাস a2 cos phi তার হোল স্কোয়ার প্লাস a2 sin phi তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু আসছে আমার a1 স্কোয়ার প্লাস টুয়াইস a1 a2 cos phi প্লাস a2 স্কোয়ার cos phi স্কোয়ার প্লাস a2 স্কোয়ার sin phi স্কোয়ার। তাহলে এখান থেকে a2 স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে যাবে। পরের পাতাটা উল্টাই, তাহলে কী পাবো, এ স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমি a1 স্কোয়ার টুয়াইস a1 a2 cos phi প্লাস a2 স্কোয়ার, দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড। এটা কি হলো, resultant amplitude। Now from definition we know যারা আইসিসি বোর্ড তারা ক্লাস 9এই পড়েছিস, ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা বলতে পারবো না, ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। তো এই রিলেশনটা যদি আমি ইউজ করি, তাহলে এটাকে ইকুয়েশন 1 করছি,
দেন ফ্রম ইকুয়েশন 1 আমি কি পাবো, আই স্কোয়ারের জায়গায় লিখছি আমি আই, একটা সামো কনস্ট্যান্ট কে লিখছি, প্রশ্নটাকে উইথড্র করলে এটা লিখছি I1/k প্লাস 2 রুট ভার I1/k রুট ভার I2/k cos phi প্লাস I2/k, where k হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার দেখ, তার মানে এখান থেকে আমি কী পাচ্ছি তাহলে, রুট আই ইজ প্রপোর্শনাল টু এ, সেই জন্য যেখানে শুধু এ আছে সেখানে আমি রুট I1 লিখছি। তাহলে কেটা কমন নিয়ে পুরো কেটে দেবো, তাহলে আমি এখান থেকে পাবো I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস 2 রুট আন্ডার I1 I2 ইন্টু cos phi। তাহলে আমার রেজাল্টেন্ট যে ওয়েভটা পাবো তার ইন্টেন্সিটি হবে ইকুয়েশনটা এরকম। তাহলে এটা কি হচ্ছে, দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি আফটার ইন্টারফারেন্স অকার, the intensity of the resultant wave। ঠিক আছে, এবার দেখ দু রকম জিনিস আসবে। কেস 1, এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অর্থাৎ গঠনমূলক ব্যতিচার। জিনিসটাকে গ্রাফিক্যালি জিনিসটাকে বুঝে নে, তারপর ম্যাথমেটিক্যালি করে দিচ্ছি। এটা হচ্ছে ওয়েভ 1, এটা হচ্ছে ওয়েভ 2। দুটো ওয়েভ সেম ফেজে ওভারল্যাপ করছে, সুপার ইম্পোজ করছে, অর্থাৎ এর পজিটিভ সেম। যখন সেম ফেজে আছে তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটিটা কী হবে, রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউডটা তখন বেড়ে যাবে। এটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। অর্থাৎ এখানে কী হচ্ছে, দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ ইজ গ্রেটার দেন ইচ অফ দ্য ওয়েভ। দ্য অ্যাম্পলিটিউড ইজ বিগার, বড় হবে। ঠিক আছে, এবার আমাকে, এটা তো গেল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবার আমাকে নিউমেরিক্যালি বার করতে হবে যে গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পেতে গেলে আমার কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। তাহলে আমরা কি পেয়েছি, I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস 2 I1 I2 cos phi। Now if phi equal to 0 degree or 2 pi or 4 pi dot dot dot, তাহলে কী হবে, cos phi equal to 1, তখন I equal to কী আসবে, I1 প্লাস I2 প্লাস রুট 2 I1 I2, এখানে রুট ছিল। তাহলে এটা আমি কি পেয়ে যাচ্ছি, বেসিক্যালি রুট I1 প্লাস রুট I2 হোল স্কোয়ার। এই সময় এখানে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হয়, এটাকে লেখা হয় I ম্যাক্স। তাহলে যখন গঠনমূলক ব্যতিচার হবে বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে তখন তার ইন্টেন্সিটির ফর্মুলাটা হবে এইটা। এখান দিয়ে ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যেগুলো ডবল টিক মারবো সেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা। নাও তাহলে কন্ডিশনটা কী ছিল, cos phi equal to 0, 2 pi, 4 pi dot dot equal to 2n pi করছি, where n equal to 0, 1, 2, 3 dot dot। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, cos equal phi equal to
2n পাই, মানে এখানে অ্যাকচুয়ালি cos 0 cos 2 পাই, এখানে একটা cos আছে, এরকম চলতে থাকবে। তাহলে ফাই ইকুয়াল টু 2n পাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফেজ ডিফারেন্সের কন্ডিশন। তার মানে কি, ইফ দ্য ফেজ ডিফারেন্স মানে দশা পার্থক্য between two waves is 2n pi, then it will produce constructive interference, অর্থাৎ গঠনমূলক ব্যতিচা। ঠিক আছে, এটা গেল তাহলে ফেজ ডিফারেন্স রিলেশন। এবার দেখ একটা জিনিস বোঝ, এখানে একটা জিনিস হচ্ছে, সাপোজ when phi phase difference is present, the path difference between two waves is x। তাহলে এবার দেখ, ল্যামডা পাথ ডিফারেন্স হলে ফেজ ডিফারেন্স হয় 2 পাই। এটা যদি ওয়েভ আঁকিস তাহলে একটা কমপ্লিট ওয়েভে এই এতখানি হলো আমার 2 পাই, এটা যদি ল্যামডা হলে ওর অ্যাঙ্গেল চেঞ্জ করে 2 পাই, তাহলে ইউনিট চেঞ্জ করলে কত করবে, 2 পাই বাই ল্যামডা। তাহলে এক্স চেঞ্জ করলে কত করবে, 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, অ্যান্ড দ্যাট ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ফাই, কারণ আমি ধরেই নিয়েছি। তাহলে এই ইকুয়েশন থেকে কী পাবো, ফাইয়ের জায়গায় বসাবো, নাও ফাইয়ের জায়গায় বসাবো 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স ইকুয়াল টু 2n পাই। তাহলে দেখ কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। তাহলে এইটা হয়ে গেল আমার কন্ডিশন টু অবটেন দ্য কনস্ট্রাক্টিভ ইন্টারফারেন্স অ্যালং, তাহলে ইফ দ্য পাথ ডিফারেন্স between two waves is n lambda, then it will produce constructive interference। ঠিক আছে, এবার হচ্ছে কেস 2, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অর্থাৎ ধ্বংসাত্মকমূলক, বাবা বাংলা বানান ভুলে গেছি, যাই হোক ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে হচ্ছে ধ্বংসাত্মক ইন্টারফারেন্স মানে ধ্বংসাত্মক ব্যতিচা। তাহলে দেখ যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে হতে হবে cos phi ইকুয়াল টু -1। ঠিক আছে, দ্যাট মিন্স cos পাই 3 পাই 5 পাই ডট ডট, অর্থাৎ phi ইকুয়াল টু হচ্ছে আমার 2n + 1 পাই, where n ইকুয়াল টু 0 1 2 ডট ডট। যদি তাই হয় তাহলে i ইকুয়াল টু কত আসছে, i1 প্লাস i2 মাইনাস 2 রুট আন্ডার i1 i2। সো এটাকে আমি লিখতে পারি এরকম, রুট i1 মাইনাস রুট i2 তার হোল স্কোয়ার, দ্যাট মিন্স i মিনিমাম। ঠিক আছে, তাহলে এইখানে গ্রাফিক্যালি কী হতো, তাহলে গ্রাফিক্যালি জিনিসটা হতো এরকম, অপোজিট ফেজে হচ্ছে, তাহলে রেজাল্টেন্টটা কী হতো, আইডিয়াল কন্ডিশনে রেজাল্টেন্ট পুরো 0 হবে, বাট প্র্যাকটিক্যালি পুরো 0 হয় না, সামও একটা লিটল ভাম বা বাম থাকে। তাহলে আমার এখান থেকে, তাহলে এটা হচ্ছে আমার ফেজ ডিফারেন্সের কন্ডিশন। যদি দুটো
মধ্যেই ফেজ ডিফারেন্স থাকে তাহলে আমার ওটা ডেক্সট্রাকটিভ বা ধ্বংসাত্মক হবে। তাহলে পাথ ডিফারেন্সের কনসেপ্টটা আনি। তো নাও উই নো, আমরা আগের পাতাতেই করলাম, phi equal to 2 pi by lambda into x. So 2 pi by lambda into x equal to 2n plus 1 into pi, pi pi কেটে দিলাম, তাহলে x equal to হচ্ছে 2n plus 1 into lambda by 2, 2টাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিই, তাহলে পাবো হচ্ছে x equal to n plus half into lambda। তাহলে এটা হচ্ছে পাথ ডিফারেন্সের কনসেপ্ট বা কন্ডিশনটা। তার মানে কি, ইফ n plus half lambda path difference is present between two waves, then the resultant wave produce destructive interference। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে ধ্বংসাত্মকমূলক ব্যতি। তার মানে দুটো ওয়েভের মধ্যে যদি পথ পার্থক্য, পাথ ডিফারেন্স মানে হচ্ছে পথ পার্থক্য, যদি পথ পার্থক্য n প্লাস হাফ ইন্টু ল্যামডা হয় তখন সেটা আমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ক্রিয়েট করবে। ওকে, এটা গেল একটা থিওরি। এখান থেকে একটা অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট, আমি এটা করে দিই। আচ্ছা, নিউমেরিক্যালসটা পরে করব, আরও কিছু থিওরি আছে সেগুলো পড়ে নিই। অ্যাকচুয়ালি দ্য ফ্রিঞ্জ দেখতে কেমন হয়, যখন n ইকুয়াল টু 0 আসে তখন স্ট্রেট লাইন হয়, n ইকুয়াল টু 1 হলে এরকম হয়, 2 হলে এটা একটু বেন্ড করে, এটা একটু বেন্ড করে। যখন আমরা প্র্যাকটিক্যালে দেখি তখন আমরা বেসিক্যালি এই রিজিয়নটা দেখি, ওই জন্য আমাদের অলমোস্ট স্ট্রেট লাইন লাগে। তাহলে দ্য নেচার অফ দ্য ফ্রিঞ্জ অ্যাকচুয়ালি হাইপারবোলা। এই জিনিসটা মনে রেখে দেবি যে ফ্রিঞ্জের নেচারটা সেটা হচ্ছে কিন্তু হাইপারবোলা। আমরা প্র্যাকটিক্যালি যখন দেখি তখন এই জিনিসটা দেখি, ওই জন্য অলমোস্ট স্ট্রেট লাইন আমরা অবটেন করি। এবার ব্যাপারটা হচ্ছে যে ইন্টারফারেন্স হতে গেলে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি, খুব ইম্পর্টেন্ট কন্ডিশন, যেটা হচ্ছে দ্য সোর্স অফ দ্য লাইট must be coherent in nature। কোহেরেন্ট ওয়ার্ডটার মানে কি, কোহেরেন্ট ওয়ার্ডটার মানে হচ্ছে এক, দ্য ফ্রিকোয়েন্সি অফ টু ওয়েভ is same, the amplitude is also same, এটা হচ্ছে no phase difference is present between the waves, or if present then it must be constant। no phase difference is present between two waves, or if present then it must be constant with respect to time and space। ওকে, তো এইটা হচ্ছে আমার কন্ডিশন অফ দ্য কোহেরেন্ট সোর্স। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবি, দুটো আলাদা আলাদা সোর্স থেকে কখনো কোহেরেন্ট সোর্স ক্রিয়েট করা যায় না।
একটা সিঙ্গেল সোর্স থেকেই দুটো কোহেরেন্ট সোর্স ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, এরপর যেটা মেন ইম্পর্টেন্ট থিওরি আছে সেটা হচ্ছে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট। তো ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টের ছবিটা এঁকে নিলাম। তো এখানে কি হচ্ছে, S1 আর S2 যে দুটো কোহেরেন্ট সোর্স, যেখানে দুটো ওয়েভ এমিট করছে, এটা হচ্ছে স্ক্রিন। এখানে আমার একটু বেঁকে গেছে, তোরা একটা স্ট্রেটই আঁকিস, আমি একটু বেঁকে গেছে। ধরলাম এখানে গিয়ে ওরা ওভারল্যাপ করছে। তো দুটো স্লিটের মধ্যে সেপারেশন ডিস্টেন্স হচ্ছে স্মল ডি, সোর্স আর স্ক্রিনের মধ্যে সেপারেশন ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি। তো আর ধরে নিচ্ছি পি পয়েন্ট থেকে এই ও পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স, ওয়ার ও পয়েন্ট হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। এটা হচ্ছে তার পজিশন অফ দ্য সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। ঠিক আছে, তো এবার আমার যেটা করতে হবে, দেখ আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে আমার এইটা হচ্ছে পাথ ডিফারেন্স। ঠিক আছে, তাহলে আগে আমার পাথ ডিফারেন্সটা বার করতে হবে। তাহলে এখানে একটু ল্যাঙ্গুয়েজ তোরা লিখে দিস যে হেয়ার S1 S2 is a two source and they are overlapped at the point P. তো আমি লিখে দিচ্ছি, consider a point P on the screen where two waves are superimposed, where two waves make interference. Actually আগেই হয়ে গেছে, which is x distance away from the point O. ঠিক আছে, তাহলে অতএব the path difference between the two waves কত হবে, S2P মাইনাস S1P। এবার দেখ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, S2P, তাহলে আমার S2Pটা কত হবে, x প্লাস d/2 হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস S1Pটা কত হবে, এইটুকু, তার মানে হচ্ছে x মাইনাস d/2 হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। যদি আমি ব্র্যাকেটটাকে উইথড্র করি, সরি এখানে স্কোয়ার নিতে হয়, নাহলে জিনিসটা রুট এসে যাবে আবার। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ডি প্লাস ডি স্কোয়ার বাই 4 প্লাস ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স ডি মাইনাস ডি স্কোয়ার বাই 4 মাইনাস ডি স্কোয়ার। স্কোয়ার টার্মগুলো সব কেটে যাবে। এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ব্রেক করছি, মানে S2P মাইনাস S1P ইন্টু S2P প্লাস S1P ইকুয়াল তাহলে টোয়াইস এক্স ডি। তাহলে S2P মাইনাস S1P ইকুয়াল টু পাচ্ছি আমি টোয়াইস এক্স ডি বাই S2P প্লাস S1P। এবার কি হচ্ছে, অ্যাকচুয়ালি ইন দ্য এক্সপেরিমেন্ট দ্য পি পয়েন্ট ইজ ভেরি নিয়ার টু দ্য ও। মানে আমরা যখন অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা করি তখন পি পয়েন্টটা ও পয়েন্টটা খুব কাছাকাছি হয়, সেই জন্য আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নিতে পারি। সেই অ্যাপ্রক্সিমেশনটা কী বলছি, তাহলে কি হচ্ছে, ইন এক্সপেরিমেন্ট the point O, the point P and O are very close to each other. So S1P plus S2P is equivalent to capital T. তাহলে কি পেলো,
h2p minus h1p equal to twice xt by d. তো দ্যাট ইজ দ্য আওয়ার পাথ ডিফারেন্স। সো আমি ধরে নিচ্ছি পাথ ডিফারেন্সটা আমার, সো এটাকে আমি লিখছি y ইকুয়াল টু 2xt বাই ক্যাপিটাল ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমার পাথ ডিফারেন্সটা। নাও for the constructive interference, আমরা কি জানি পাথ ডিফারেন্স ইকুয়াল টু এন ল্যামডা, যেখানে আমরা এক্স ইকুয়াল টু এন ল্যামডা লিখেছি। এখানে এক্সটা ওয়াই এর সাথে ইকুয়াল, কিন্তু তাহলে এন ল্যামডা ইকুয়াল টু 2xt বাই ডি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এন ল্যামডা ইন্টু ডি, এন ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে এটা অ্যাকচুয়ালি কী পেলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য পজিশন of the nth bright fringe। এটা হচ্ছে পজিশন অফ দ্য nth ব্রাইট ফ্রিঞ্জ, হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ থেকে nth-তম যে ব্রাইট ফ্রিঞ্জটা আছে তার ডিস্টেন্সটা হচ্ছে এইটা। সো এক্স এন প্লাস ওয়ান কত হবে, তাহলে এন প্লাস ওয়ান ল্যামডা ডি বাই ডি। তারপরে পরপর দুটো ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে যদি ডিফারেন্স নিই তাহলে ফ্রিঞ্জ উইথটা পেয়ে যাব। অতএব দ্য ফ্রিঞ্জ উইথ, যদি বিটা ধরি তাহলে সেটা কত হবো, এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন। তাহলে যদি ডিফারেন্স করি আমরা এটাই পাবো, ল্যামডা ডি বাই ডি ইকুয়াল টু বিটা। তাহলে এটা হয়ে গেল ব্রাইট ফ্রিঞ্জে ফ্রিঞ্জ উইথ। সিমিলারলি ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা কি পাবো, এক্স ইকুয়ালটা আমরা পেয়েছিলাম এন প্লাস হাফ ইন্টু ল্যামডা। তাহলে আমি এখানে লিখব এন প্লাস হাফ ইন্টু ল্যামডা ইকুয়াল টু 2xt বাই ডি। তাহলে এক্স ইকুয়াল কী পাবো, এন প্লাস হাফ ল্যামডা ইন্টু ডি বাই 2d। আচ্ছা, একটা ছোট্ট কারেকশান আছে যেটা আমি ভুল করে গেছি, সেটা হচ্ছে এখানে 2d আসবে, এখানেও 2d আসবে, দিয়ে 2 কেটে যাবে, এখানে এখানে xd আসবে। ঠিক আছে, এখানেও তাহলে xd আসবে, তাহলে এখানে শুধু d আসবে, এখানে 2টা আসবে না। তাহলে আমি এটাকে যদি ব্রেক করে তাহলে কী পাবো, বেসিক্যালি হচ্ছে 2n প্লাস ওয়ান ল্যামডা ডি বাই 2d, এইটা হয়ে যাবে তাহলে আমার পজিশন অফ দ্য ডার্ক ফ্রিঞ্জ। তাহলে এটা হচ্ছে আমার পজিশন অফ দ্য ডার্ক ফ্রিঞ্জ, পজিশন অফ দ্য nth dark fringe from the central bright fringe। সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ থেকে এনের ডার্ক ফ্রিঞ্জের পজিশনটা পেয়ে গেলাম। তাহলে এবার কি পাবো, এবার আমরা দেখতে হবে তাহলে ফ্রিঞ্জ উইথ অফ দ্য ডার্ক ফ্রিঞ্জ। তাহলে এক্স এন প্লাস ওয়ান কত হবে, 2n প্লাস ওয়ান, কী পেয়েছিলাম বেশ, 2n প্লাস ওয়ান ডি ল্যামডা বাই 2n ইন্টু 2n প্লাস, না 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 ঠিকই লিখছি, 2n প্লাস ওয়ান এটা। তাহলে আমার তাহলে দ্য ফ্রিঞ্জ উইথ অফ দ্য ডার্ক ফ্রিঞ্জ, তাহলে কী লিখবো, এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন
2 into n plus 1 into d lambda by 2d minus 2n plus 1 d lambda by 2d. তাহলে যদি ব্র্যাকেট রুট রেখে তাহলে কী হবো 2n plus 2 তাহলে আবার 2n plus 2 into d lambda by 2d minus 2n plus 1 d lambda by 2d 2d যদি এলসিএম করি তাহলে 2n d lambda plus 2d lambda minus 2n d lambda minus d lambda তাহলে এটা কেটে যাবে তাহলে আসবে আমার d lambda by সরি এখানে একটু ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছে আমি খুলে গেছিলো তো অ্যাকচুয়ালি এখানে প্লাস ওয়ান টার্মটা আমি মিস করে গেছি ঠিক আছে আমি নীল কালি দিয়ে কারেকশান করছি প্লাস ওয়ান তার মানে এখানে অ্যাকচুয়ালি আরেকটা প্লাস ওয়ান আসবে তার মানে এখানে অ্যাকচুয়ালি 3 হবে ওকে তার মানে হচ্ছে 3 মাইনাস 3 ডি ল্যামডা মানে হচ্ছে 2d ল্যামডা বাই 2d ডিডি কেটে দেওয়া আছে ডি ল্যামডা বাই ডি ঠিক আছে অ্যাকচুয়ালি আমার এক্সপ্রেশনটা এসেছিলো এরকম 2n প্লাস 1 ডি ল্যামডা বাই 2d এবার আমি n এর জায়গাটাকে n প্লাস 1 দিয়ে যদি রিপ্লেস করি তাহলে কী হবে 2n প্লাস 1 প্লাস 1 ডি ল্যামডা বাই 2d এই প্লাস ওয়ানটা আমি লিখতে ভুলে গেছিলাম এই প্লাস ওয়ানটা আমি এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে এইটুকু কারেকশান একটু করে নিস তাহলে দেখা যাচ্ছে যে এই ডিফারেন্সটা আমি আগেও বিটা লিখেছি সো বিটা ইকুয়াল টু ডি ল্যামডা বাই ডি তাহলে একটা জিনিস কি দেখলাম দ্য ফ্রিঞ্জ উইথ ফর ব্রাইট অ্যান্ড ফর ডার্ক আর সেম অর্থাৎ ডার্ক ফ্রিঞ্জেরও যা প্যাটার্ন উইথ হবে ব্রাইট ফ্রিঞ্জেরও সেম উইথ হবে তো একটা যদি আমরা যেটা এক্সপেরিমেন্টে দেখি সেটা যদি একটা ড্র করার চেষ্টা করি তো সবকটা আঁকছি না এটা যদি ব্রাইট হয় তাহলে এইটা হবে ডার্ক এইটা হলো ডার্ক আবার এইখানটা ব্রাইট হলো এইখানটা আবার ডার্ক হবে এইরকম হবে আর কি মানে প্রত্যেকটার উইথ কিন্তু সেম হবে ডার্ক ফ্রিঞ্জেরও যতটা উইথ হবে ব্রাইট ফ্রিঞ্জেরও উইথ ততটাই হবে ঠিক আছে এটা একটা প্রুফ হয় তাহলে এখান থেকে আমরা কী কী পাচ্ছি এক ফ্রিঞ্জ উইথ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা এক ফ্রিঞ্জ উইথ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সেপারেশন অফ ডিস্টেন্স বিটুইন দ্য স্ক্রিন অ্যান্ড সোর্স আর ফ্রিঞ্জ উইথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্লিট সেপারেশন ডিস্টেন্স অর্থাৎ দুটো সোর্সের মধ্যে যে সেপারেশন ডিস্টেন্স তার মানে যদি ওয়েভলেন্থ বাড়ে ফ্রিঞ্জ উইথ বাড়বে যদি স্ক্রিন থেকে সোর্সের ডিস্টেন্স বাড়ে ফ্রিঞ্জ উইথ বেড়ে যাবে যদি দুটো সোর্স খুব কাছাকাছি আসতে শুরু করে তাহলে ফ্রিঞ্জ উইথ কমতে শুরু করবে ঠিক আছে তো এখান থেকে লাস্ট একটা জিনিস আছে যে যে ইফ উই ইউজ হোয়াইট লাইট instead of monochromatic light যদি আমরা ইন্টারফারেন্সে মনোক্রোম্যাটিক লাইটের বদলে হোয়াইট লাইট ইউজ করি তাহলে কি হবে কারণ হোয়াইট লাইটে 7 রকম কালার আছে তাহলে আমার ইন্টারফারেন্স যে প্যাটার্নটা পাবো সেই প্যাটার্নটাও কালারফুল হবে কালারফুলটা কীভাবে হবে একদম সেন্ট্রালটা থাকবে হোয়াইট সেন্ট্রালের কাছে যে রিজিয়ানটা থাকবে সেটাকে বলা হয় ব্লু রিজিয়ান একটা রিজিয়ান থাকবে যেখানে ব্লু কালারটা থাকবে ডমিনেট করবে তারপরে যে এজ রিজিয়ানটা থাকবে মানে যেখান থেকে ধর ডার্ক ফ্রিঞ্জটা শুরু হচ্ছে এখানটা মনে কর ডার্ক ফ্রিঞ্জ তো এই রিজিয়ানটা থাকবে রেড রিজিয়ান আর এইখানটা থাকবে হোয়াইট এদিকটাও ঠিক তাই একটা ব্লু রিজিয়ান থাকবে একটা রেড রিজিয়ান থাকবে তারপর আমার ডার্ক ফ্রিঞ্জ শুরু হয়ে যাবে তাহলে কি যদি আমি কোনো ইন্টারফারেন্সে মনোক্রোম্যাটিক লাইটের বদলে যদি আমি ক্রোম্যাটিক লাইট লাইক হোয়াইট লাইট ইউজ করি তখন কি হয় একদম ব্রাইট সেন্টারটা হবে হোয়াইট কারণ সবকটা কালার একসাথে প্রেজেন্ট আছে ইন সেম প্রপোর্শন
তারপর হোয়াইটের কাছাকাছি যে থাকবে তার হবে ব্লু, হোয়াইট থেকে এবং যত ডার্ক ফ্রিঞ্জের দিকে যাব তত আমার কালারটা হয়ে যাবে রেড। তার কারণ হচ্ছে এইটা, কারণ ফ্রিঞ্জ উইথ ইজ প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ। তাহলে ওয়েভলেন্থ সবচেয়ে কম কার? ব্লু। যেহেতু ব্লু এর ওয়েভলেন্থ সবচেয়ে কম, সেই জন্য হোয়াইটের কাছে থাকবে ব্লু। যত দূরে যাব, যত আমার ফ্রিঞ্জ উইথ বাড়বে, তত ওয়েভলেন্থও বাড়বে। ওয়েভলেন্থ বাড়া মানে আস্তে আস্তে ব্লু কালার থেকে রেড কালারের দিকে সরে আসবে। তাহলে কি হলো, যদি আমি একটা ইন্টারফারেন্স প্যাটার্নে আমি মোনোক্রোমেটিক লাইটের বদলে যদি হোয়াইট কালার ইউজ করি, তখন আমার কি হবে, সেন্টারটা হবে একদম ব্রাইট, এবং যত আস্তে আস্তে আমি ডার্ক ফ্রিঞ্জের দিকে যাব তত আস্তে আস্তে ব্লু এবং রেডের হতে থাকবে, এবং ডার্ক ফ্রিঞ্জের দিকে একদম রেড থাকবে। ওকে, এখানে আরও অনেকগুলো টপিক আছে ইন্টারফারেন্সে, একটা ভিডিওতে হবে না, কারণ তোদেরও পড়া দিতে হবে বৃহস্পতিবার, সেখানে একটা চাপ পড়বে। তো আজকে ভিডিওটা এইটুকু রাখছি। নেক্সট আরেকটা ইন্টারফারেন্স উপর ভিডিও থাকবে, প্লাস নিউমেরিক্যালসগুলো করে দেবো। একটা জিনিস বলে দিই, ইফ ফুল সেট আপ ইজ ইমার্সড ইন আ লিকুইড of refractive index nu, then beta dashed will be beta by nu। তার মানে কি, যত হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের লিকুইড, মনে করেন একটা ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট সেট আপটাকে পুরোটাই আমি একটা লিকুইডে ইমার্স করে দিয়েছি, ঠিক আছে, যে লিকুইডটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে নিউ, মানে প্রতিসরাঙ্ক হচ্ছে নিউ, তাহলে কী হবে, ফ্রিঞ্জ উইডথ বাড়বে না কমবে? জেনারেলি কী হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অবভিয়াসলি গ্রেটার দ্যান 1 হয়। যদি গ্রেটার দ্যান 1 হয়, তার মানে এখানে আমরা বুঝতেই পারছি এই বিটার ভ্যালুটা কমে যাবে, ঠিক আছে। তার মানে বিটার ভ্যালু কমে যাবে মানে কি, ফ্রিঞ্জ উইডথ কমে যাবে। তাহলে যদি এক্সপেরিমেন্ট সেট আপটাকে আমি পুরো ওয়াটার ওর কোনো লিকুইডে ইমার্স করি, তাহলে আমার ফ্রিঞ্জ উইডথ কমে যাবে, ঠিক আছে। এই জিনিসটা লাগবে অঙ্কের ক্ষেত্রে। ওকে, তো এই পড়াটা রেডি করে আমাকে বৃহস্পতিবার দিন দিয়ে দে। যদি কারো ডাউট থাকে আগে বৃহস্পতিবার পড়তে এসে ডাউটটা ক্লিয়ার করে নিবি। প্লাস আমি যে নিউমেরিক্যালসগুলো দিয়েছি ওখান থেকে এনি টু আমি নিউমেরিক্যালস করতে দেবো র্যান্ডামলি। ওকে, টাটা।